পার্টি এখন তুঙ্গে। সত্যিকারের ডিজে পার্টি ঠিক কেমন হয় তা একবার দুবার টিভিতে দেখলেও নিজের চোখে কখনো দেখা হয়নি ইরামের। আজ দেখে নিল হলের ভেতর যেন একটি কনসার্ট চলছে। প্রচলিত জনপ্রিয় গানগুলোকে এডিট করে এমনভাবে বিট এবং মিউজিকের কম্পোজ করা হচ্ছে যে কানে গেলে আপনা আপনি মানুষের নাচ উঠে যায়। এই কম্পোজিংয়ের কাজটা সূক্ষ্ম সকলে পারে না, তাই সবাই ডিজে হয় না। যদিও এই দেশে ডিজে মানে একটা ভ্রান্ত ধারণা, কারণ এই দিকটা এখনও নতুন। সাইবানের কল্যাণে এই প্রফেশন নিয়ে অবসরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করা হয়েছে ইরামের। এদেশে ডিজে মানেই মানুষ সহজ কিছু ভাবে, অ্যাপ দিয়ে তালের বিট সাজিয়ে বিয়েবাড়ির মিউজিক বক্সে ছেড়ে দিলেই হয়, অথচ জিনিসটা মোটেও তেমন নয়। ডিজে আর 5 জন শিল্পীদের মতোই একজন আর্টিস্ট। ইচ্ছামতো বিট বসালেই হয় না, বরং তার ভিতরে নিজস্ব সৃজনশীলতা থাকতে হয়। সব মিউজিক মানুষের মনে দোল দেয় না, সে যতই বিট হোক না কেন। এ নির্দিষ্ট সমীকরণ ডিজেই বোঝে, জানে, চর্চা করে। সামনের বিশাল কন্ট্রোল প্যানেলের হাজার হাজার বোতাম সারাটা সময় জুড়ে এমনি এমনি স্টাইলের জন্য নাড়াচাড়ি করে না সে। গণিতের মতো এখানেও সূত্র আছে। কোন বোতাম কতটুকু সরালে মিউজিক কতটুকু চড়া হবে, কতটুকু কমে আসবে, এই হিসাবটা যে আয়ত্ত করতে পারে সেই সফল। সফলতার ঊর্ধ্বে কিছু থেকে থাকলে এক্ষেত্রে সাইবান সেটাই। লাল নীল বাতির ঝলমলে চোখ মাঝে মাঝেই ধাঁধিয়ে যাচ্ছে ইরামের। তবুও সে দেখছে চারপাশের উন্মাদনা। সাইবান অন্য কোনো মিউজিক বাজাচ্ছে না, বরং নিজের কম্পোজিং করা একটা ট্র্যাক চালিয়েছে। এতেই সবাই বাঁধনহারা পাখির মতন নেচে চলেছে। তালে তালে ইংরেজি আর উদ্ভট ফ্রেঞ্চের মতন মিশ্রিত কোনো একটা ভাষায় কি যেন লাইন বলে যাচ্ছে। ইরামের যে ভালো লাগছে তা না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে এই ধরনের অতিরিক্ত লম্পটঝপটা তার পছন্দ নয়। স্টেজের উপরে সাইবান লালচে আলোয় কেমন যেন আবেদনময় দেখাচ্ছে তাকে, বিশেষ করে জ্যাকেটটা খুলে ফেলায়। এখন শুধু পোলো শার্ট পরনে, তাতে শক্তিশালী বাহুচূড়া একেবারেই উন্মুক্ত। টানা ঘন্টা দুয়েক লাফালাফি করার এবং অন্যদের আনন্দ দিয়ে ঘুরে ঘুরে নেচে চলার কারণে তার শরীরে ঘাম জমেছে। শার্টের বুকের দিকটা একেবারে লেপটে গিয়েছে, কপালের চুলগুলো আধ ভেজা হয়ে লুটিয়ে আছে। লালচে আলোয় দৃশ্যটা ইরামের নিজের কাছে কেমন মোহনীয় লাগছে, অন্যদের কথা তো বাদই। স্টেজের উপর এবং চারপাশে মেয়েরা ঘুরঘুর করছে, বিশেষ করে অনেকেই সাইবানের একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ডিজে হিসেবে কারো আনন্দে বাধা দেওয়ার সুযোগটা নেই এখানে। ইরাম যে সমস্ত ভিডিও রিসার্চ করার সময় দেখেছে তাতে এর চেয়েও বাজে অবস্থা দেখেছে। অ্যালকোহল, মেয়েদের বেহায়াপনা, কিন্তু এই পার্টিতে এইসব নেই। এখানে সব উন্মুক্ত নৃত্য করার জায়গা আছে। প্রয়োজনে ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কসই পাওয়া যাবে। তবুও সাইবানের সঙ্গে সব মেয়েদের এমন ঢলে ঢলে পড়াটা ইরামের ভালো লাগছে না। হ্যাঁ, ডিজে হ্যান্ডসাম সুন্দর ছেলে ঠিক আছে, তাই বলে এরকম করতে হবে? এত অ্যাটেনশন দেওয়ার কি আছে ডিজেকে? নিজেদের মতো নাচলেই হয়। অনেক মেয়েরা তাই করছে, নিজেদের মতো গ্রুপ করে নিয়ে নাচছে। বাকিরা অমন কেন হতে পারছে না? এই কারণে ইরম কিছুটা উপভোগ করতে পারছে না। উপরন্তু লাউড মিউজিকের কারণে তার মাথাটা ভন ভন করছে। তার এবং সাইবানের নাচের পর আশেপাশের সকলের মুখই বন্ধ হয়ে গিয়েছে। কেউ আর একটা কথাও বলেনি। অনেকে বরং এসে ইরামের প্রশংসা করে গিয়েছে। কোথায় নাচ শিখেছে, কি জানে ইত্যাদি। গুঞ্জনের শুরুটা ঠিক তার এবং সাইবানের অসম সম্পর্কের কারণে নয়, বরং হয়েছিল অন্য কোনো কটুকৃতির প্রভাবে। সেটা ইরাম জানে। সে কুচুক্তিকারী এখন তার উন্মুক্ত প্রাঙ্গণের ভেতরেই এক কোনায় থুম মেরে বসে আছে। অদূরে তিতলির বিরক্তিপূর্ণ মুখটা দেখে নাচেতেও খানিকটা চাপা আনন্দ পেল ইরাম। সে যে নিজের বান্ধবী রিসাকে বলে এসব ঘটিয়েছে সেটা বোঝাই যায়। না হলে মানুষ সমালোচনা করলেও এমন মুখের উপর বলে খুব কম। সমালোচনা হয় আড়ালে। কি ভাবছ? প্রশ্নটা ইরামকে বাস্তবে ফিরিয়ে আনলো। পাশে দাঁড়ানো কাইসানকে দেখল সে। বন্ধুর জোড়াজুড়িতে একটু আগেই ছেলেটা নাচতে যেতে বাধ্য হয়েছিল। এইমাত্র এসে দাঁড়ালো ইরামের পাশে। হালকা ঘেমে গিয়েছে, কপালে চিকচিক করছে তা। ঠোঁটে জিভ বোলানোর কারণে আলো আধারিতে জল জল দেখাচ্ছে। শার্টটা গায়ে আটসাট হয়ে পড়েছে।
ইরাম চোখ ফিরিয়ে নিচের হাতের এক পিস কাবাবের দিকে তাকালো। বিশেষ নাচানাচির কাজ নেই তার, তাই খাবারেই মনোযোগ দেবে ভেবেছিল। তেমন কিছু না বলে সে কাবাবটা মুখে পুরে দিল। চিবানোর সময় কাঠবিড়ালের মতন গাল ফুলে উঠল তার। দৃশ্যটা কায়সান মোলায়েম হাসি নিয়ে দেখল। একটি আঙুল তুলে না পারতেই ছোট্ট একটা গুঁতো দিল ইরামের গালে। রমণী অবাক হয়ে তৎক্ষণাৎ দুপা সরে গেল। তবদা খেয়ে চেয়ে রইল। কায়সান এবার শব্দ করে হাসল। কাঠবিড়ালের মতন গাল ফুলিয়ে খাও তুমি। ইরাম সবটুকু গিলে ফেলল। খাওয়ার কাজ খাই, এত ফুলাফুলি দেখে কাজ কি? কায়সানের হাসিটা বিস্তৃত হলো, তবে সে দূরত্ব মেটাল না। সেখানেই দাঁড়িয়ে রইল। বুকে দুবাহু বেঁধে একবার মাথা কাত করে স্টেজের দিকে তাকালো। তুমি যদি নাচটাকে চেঞ্জ করতে পারতে, তাহলে আজ প্রফেশনাল ডান্সার হতে পারতে। ইরাম কোনো মন্তব্য করল না। আরেক পিস শিক কাবাব তুলে নিল। এই কাবাবটা তার ভালোই লাগছে। তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই প্রশ্নটা একদম অপ্রত্যাশিত, বিশেষ করে কায়সানের কাছ থেকে। তাই তো ইরাম থমকে গেল। অর্ধেক কাবাব মুখে দিয়ে ঘুরে দাঁড়ালো। অবাক নয়নে দেখল ট্রেনারকে। কায়সান উজ্জ্বল দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। এর আগে এমন ব্যক্তিগত প্রশ্ন কখনোই করেনি এই পুরুষটি। আজ করার কারণ কি? নাচের জন্য, নাকি সাইবানের বক্তব্য তার উপর প্রভাব ফেলেছে? ইরাম কোনো জবাব দিচ্ছে না দেখে কায়সান মৃদু হেসে সোজা হয়ে দাঁড়ালো। টু বি অনেস্ট ইরাম, আমার আজকাল মনে হয় তুমি ভালো আছো। আর যদি তুমি ভালো থাকো, তাহলে এভরিথিং অ্যাজ ডাজ নট ম্যাটার। সেটা হোক সম্পর্কের অসমতা বা অন্য কিছু। ভালো আছি? বিড়বিড় করল ইরাম। প্রশ্নটা কায়সানের থেকে নিজেকেই বেশি করল সে। তাকে দেখে সত্যিই মনে হয় সে ভালো আছে। এই পরিবর্তনটা কবে হলো? ইরাম নিজেই কি বিশেষ খেয়াল করেনি? আজকাল একটু বেশি হাসা হয়, বেশি প্রত্যাশা রাখা হয়। বুকের ভিতর কেমন যেন আনচান আনচান করে উঠল তার। অজান্তেই চোখ ঘুরিয়ে তাকালো স্টেজের দিকে, যেখানে সাইবান কানে হেডফোন গুছিয়ে কন্ট্রোল প্যানেলের উপর ঝুঁকে আছে। মিউজিকের তালে তালে দুলে উঠছে সে। ডিজে আলাদিন, ডিজে আলাদিন। চারপাশ উল্লাস ধমনীতে ফেটে পড়ছে। মিউজিক পরিবর্তন হয়ে বহুল জনপ্রিয় একটি গানের সুর বেজে উঠল। তাতে সকলে চিৎকার করে উল্লাস প্রকাশ করল। স্টেজের উপর উঠে গেল অনেকেই। সাইবানকে ঘিরে তাদের আগ্রহের শেষ নেই। হেলে দুলে নাচছে সকলে। অনেকে আবার অনুরোধ করে সেলফিও তুলে নিচ্ছে। সবকিছু ইরামের ভেতর কেমন যেন জটলা পাকিয়ে গেল। কায়সানকে কোনো উত্তর করা হলো না তার। অর্ধেক কাবাব প্লেটে রেখে দিয়ে ইরাম উল্টো ঘুরে গেল। ভিড় পেরিয়ে সকলের মাঝ থেকে এক প্রকার দৌড়ে সে বেরিয়ে গেল হল থেকে। হলের পেছনে ছোট্ট একটা লেক আছে। এক পাশের তীরে শান বাঁধানো পথ। সেই পথের উপর বেশ কয়েকটি স্ট্রিট লাইট। অত্যন্ত মনোরম দৃশ্য। ইরাম একটি স্ট্রিট লাইটের গায়ে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে সে হিসেব নেই, তবে ভালো লাগছে তার। লেকের উপর থেকে ভেসে আসা শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে। ভেতরের উচ্চ শব্দ এবং কলরবের আড়ালে এক টুকরো শান্তির জায়গা। বাতাসের সাথে সাথে ইরামের শাড়ির আঁচল এবং খোলা চুল দুলছে। শারিকাকে ফোন করেছে সে। রমণী জানিয়েছে ইজান ঠিকঠাক আছে, নিজে নিজে খেলছে, তাই বিশেষ চিন্তা তার হচ্ছে না। তার মাথায় শুধু কায়সানের কথাগুলোই ঘুরছে। সে যেমন করে বলল, বাইরের সব মানুষের কাছে কি তেমনটাই মনে হয়? প্রশ্নটা কেন ইরামকে এতখানি ভাবাচ্ছে সে নিজেও বলতে পারবে না। হুট করে পদশব্দ ভেসে এলো ইরামের কানে। পুরোপুরি না ঘুরে সে মৃদু মাথা হেলিয়ে পেছনে তাকালো। অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে বিস্মিত করল। লম্বা পা ফেলে হেঁটে আসছে সাইবান। গায়ের পেলো শার্টটা খুলে ফেলেছে। এখন শুধু কালো একটা ট্যাঙ্ক টপ আর গ্যাবার্ডিন প্যান্ট পরনে, মাথায় ক্যাপ। শো ফেলে চলে এসেছে নাকি? তুমি ইরাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু পুরো শব্দটা উচ্চারণ করার সময় পেল না। সাইবানের শক্তিশালী হাত তার থুতনি চেপে ধরে মুখটা কাছে টেনে নিল। কোনো কথাবার্তা ছাড়াই সে ঠুট বসিয়ে দিল ইরামের গালে। হতচকিত হয়ে গেল রমণী। স্বামীর বাহু চেপে ধরল, কিন্তু ছাড়ানো গেল না নিজেকে।
অপর হাতটি দিয়েই ইরামের 2 হাত একত্র করে চেপে রেখে সাইবান তার গালে একের পর এক চুমু খেতে লাগল, যেন কিছু একটা ঘষে মেছে মুছে ফেলতে চাইছে। এই অস্বাভাবিক আদরে ইরাম হাঁসফাঁস করে উঠল। সাইবানের কাঁধ খামচে ধরল। কি করছো? ছাড়ো। কিন্তু সাইবান ছাড়ল না। এবার তার গালে আলতো কামড় বসিয়ে অসম্ভব গম্ভীর এক গলায় বলল, পরের বার আমি ছাড়া কেউ এই গাল ছুঁয়ে দিলে বিষয়টা এইটুকুতেই শেষ হবে না। ইরামের চোখজোড়া প্রসারিত হলো। কাইসান কিছুক্ষণ আগে আঙুল দিয়ে তার ফোলা গাল ছুঁয়ে দিয়েছিল। এই জন্য কি এত আক্রোশ? ভ্রু কুঁচকে ফেলল সে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে টের পেয়ে সাইবানের শেষ একটি শুকনো চুমু দিয়ে সরে দাঁড়ালো। ইরাম তৎক্ষণাৎ গাল চেপে ধরল নিজের। কেমন গরম হয়ে গিয়েছে জায়গাটা। নিশ্চয় লাল হয়ে উঠেছে, কিন্তু লজ্জার কারণে তার দেখতে ইচ্ছে হলো না। কিছুটা অভিমানও হলো। তাই শটান উল্টো করে গেল ইরাম। ঠুট ফুলিয়ে লেকের পানের দিকে তাকিয়ে রইল। কাইসানকে কি সে যেচে যেচে নিজেকে ছুতে বলেছে? সাইবান যে 1000 মেয়ের সাথে নাচলো তার বেলা? ও, সে তো অলরেডি ডিজে, জনপ্রিয় মানুষ। মেয়েরা পাত্তা দিবে, অত্যন্ত স্বাভাবিক। ইরাম ব্যাকডেটে ছোটখাটো বিষয় নিয়ে বুম হয়ে বসে থাকে। যত সব। একটা কথাও ইরাম মুখে উচ্চারণ করেনি, অথচ সাইবান তার চেহারা দেখে গড়গড় করে সব পড়ে ফেলল যেন। একটি নিঃশ্বাস ফেলল সে। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে দিয়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে উগ্র ভাবটা এখন আর নেই তার মাঝে। জেলাস? সাইবানের নরম গলা শুনতেই ইরামের ক্রোধের মাত্রাটা বেড়ে গেল। ঝাঁজ নিয়ে বলল, হিংসা? আমি? কেন মনে হলো তোমার? আমার আবার সেই অধিকার আছে নাকি? তোমার ওই সব অধিকার। পরপুরুষ ছুঁয়ে দিলে তোমার মাথায় আগুন চলে যায়। নিজে ঠিকই ধেই ধেই করে নেচে বেড়ানো হয় না, তখন সেটা হয়ে যায় শুধু প্রফেশন। যত সব। ইরামের ঝাঁজটা বেশ উপভোগ করলো সাইবান। আগে তো কিছুই প্রকাশ করতো না, এখন অভিমান হলেও করে। অর্ধাঙ্গিনীর কাছে সরে দাঁড়ালো সে। কাঁধে কাঁধ ছুঁয়ে যেতেই ইরাম সরে দাঁড়াতে চাইল, কিন্তু গোত্তা খেল স্ট্রিট লাইটের থাম্বায়। সরার মতন জায়গা নেই। ডু ইউ হেট মাই প্রফেশন? কথাটা ইরামকে অবাক করল। সরু দৃষ্টিতে তাকালো সে সাইবানের দিকে। ছেলেটাকে এখন একদম শান্ত দেখাচ্ছে। গভীর চোখে তাকিয়ে আছে সে অর্ধাঙ্গিনীর দিকে। টেল মি মাই প্রেশিয়াস, ডু ইউ হেট ইট? ইরাম একটি ঢুক গিলল। বিষয়টা আর রাগ অভিমানে সীমাবদ্ধ নেই, খুনসুটিও নয়, বরং সৎ অনুভূতি। হেট অনেক শক্তিশালী একটা শব্দ। আমি ঘৃণা করি না, শুধু মেনে নিতে বেগ পোহাতে হচ্ছে একটু, এটাই। সাইবান এবার সরাসরি ইরামের সামনে এসে দাঁড়ালো। স্ত্রীর মুখটা নিচের বিশাল 2 হাতের আঁচলায় তুলে চোখে চোখ রাখল। এটাই আমি, এটাই আমার জীবন, আমার চরিত্র। ইরাম ক্ষণিকের জন্য চোখ সরিয়ে নিতেই তার কানে দ্বিতীয় দফায় ভেসে এলো, তবে তার অর্থ এই নয় যে আমি জবাবদিহি করতে বাধ্য নই। ঝট করেই ফিরে তাকালো ইরাম। সাইবানের চোখ জোড়া গুরুতর মাত্রায় গভীর। রং কালো, কিন্তু এই কালোর মাঝেও কেমন একটা ঐন্দ্রচালিক ভাব। আপনার সমস্যা হলে আমি পরের বার থেকে স্টেজের উপর কাউকে অ্যালাউ করব না। ঝুঁকে এলো সাইবান। অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ঠেকালো। মেয়েরা আমাকে পছন্দ করে, কিন্তু সেটা অন্যরকম পছন্দ করা। তারা আমার বাহ্যিক খোলস দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার মিউজিক দেখে আমাকে ভালোবাসে। আমি কাউকে ঠেকাতে পারি না। কেন জানেন? কারণ তারা আমার ফ্যান। তারা আমার সাথে ছবি তুলবে, 2টো গল্প করবে, এটা তাদের স্বপ্ন। তাছাড়া এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার। আমার শোয়ের ছবি, সেলফি বিভিন্ন জায়গায় আপলোড হলে নতুন নতুন মানুষ আমায় চিনবে, জানবে। এটুকুই আমার লাভ। আই সোয়ার। এর বাইরে কাউকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা আমার মাথায় কোনো দিন আসেনি, ছিল না, থাকে না, থাকবেও না। আপনি যতবার শুনতে চাইবেন আমি ততবারই চিৎকার করে বলবো, আমি শুধু আপনাকেই চিনি, আপনাকেই জানি এবং আপনাকেই মানি। সাইবানের কণ্ঠস্বর অনন্য হয়ে উঠল বুঝি। কেমন আকাশের মতন উদার এবং বিশাল শোনালো তার আওয়াজটা।
শান্ত, গম্ভীর এবং প্রণোদ্দীপক। আমাকে রমণের সমুদ্রে ফেলে দেওয়া হলেও চোখ বুজে আমি শুধু আপনাকেই কল্পনা করে যাব, কারণ আপনি আমার আস্ত একটা শখের নারী। ইরাম কেমন অনুভব করলো তা নিজেও বলতে পারবে না। বুকের মাঝে তীব্র ঢেউ উঠল, আবেগের ঢেউ। না চাইতেও দ্বিতীয় একটি পুরুষের কথা তার মাথায় এলো। অরণ্য। অরণ্য কি কোনোদিন তাকে এভাবে বলেছিল? কোনোদিন এত আকুল হয়ে মনের কথা জানিয়েছিল? অত্যন্ত ইরামের শান্তির জন্য হলেও? তৎক্ষণাৎ মাথা ছাড়ালো রমণী। না, ভাবা যাবে না। এই জঘন্য পুরুষটার কথা সে এই মায়াবী পুরুষটার সামনে ভাববে না আর। তুলনা করবে না কোনো কিছুতেই, কারণ এই তুলনা চলে না আর। চোখ মেলে সে সাইবানের দৃষ্টির মাঝে তাকালো, বিস্ময় এবং মুগ্ধতা মিশ্রণ নিয়ে বলল, শখের নারী হলাম কবে? এতদিন কোথায় ছিলে তুমি এবং তোমার এই সাধের শখ? সাইবান হাত তুলে ইরামের উঠতে থাকা চুলগুলো গুছিয়ে আনল। কানের পিছনে সযত্নে গুছিয়ে দিয়ে সে কানের লতিতে ঠুট ছুঁয়ে জানালো, আমি আপনার বউয়ের ভূমিকায় ছিলাম, শুধু আপনি কখনো পৃষ্ঠা উল্টে দেখেননি। স্তব্ধ হয়ে রইল ইরাম, নিষ্পলক চেয়ে রইল স্বামীর মুখ পানে। তোমার কথাগুলো আজ গুরুতর শোনাচ্ছে। গুরুতর কথা বলছি তাই, মজা করছি না। আর কত গুরুতরভাবে বললে আপনি বুঝবেন? ইরামের কোমরে দুবাহু পেঁচিয়ে তার কাছে টেনে নিল সাইবান। একদম শান্ত চেহারায় বিনা দ্বিধায় জানালো, জন্মের সময় 7টা থাপ্পড় খাওয়ার পর কেঁদেছি। 7টা স্কুলে লটারি হওয়ার পর 7ম স্কুলে ভর্তি হতে পেরেছি। ক্লাস 7-এ প্রথমবারের মতন পুরো ক্লাস রুলে এক হয়েছি। বারবার রিজেক্ট হওয়ার পর 7মবারের প্রথম শোয়ের অফার পেয়েছি। সেই শোয়ের পারিশ্রমিক ছিল 7,000 টাকা। 7 সবসময় আমার জন্য লাকি নাম্বার। ঠিক তেমনভাবে আপনিও। ইরাম কোনো কিছু বলতে পারল না। সাইবান ঝুঁকিয়ে সে কপালে কপাল ঠেকালো। আপনি বলেছিলেন, যদি আমি না চাই তাহলে আমার জীবন থেকে চলে যাবেন। আজ আমি বলছি, আপনাকে আমার চাই। যাবেন না ইরাম। ছেলেটা কখনো তাকে শুধু নাম ধরে ডাকেনি। ছোটবেলায় আপু ডাকত, এখনো মাঝে মধ্যে আপু ডাকে। আবার বেশি পিনিক উঠে গেলে মাই প্রেশিয়াস, হ্যান ত্যান কত কিছু বলে। কিন্তু নাম ইরাম, এটা কি প্রথমবার নাকি সেটাও ইরামের মনে নেই। তবে ওই কণ্ঠে নিজের নামটা বুকের মাঝে বুঝি ঘূর্ণিপাক খেলিয়ে দিল। সাইবান গম্ভীর গলায় বলল, আমার আর কোনো ডিল চাই না। আমার শুধু আপনাকে আর পুটলাকেই চাই, একান্ত নিজের করে। ইরামের গলায় বুঝি শব্দরা সব আটকে গেল। মনে হলো এই তো যেন সেদিনও বাড়ির হলরুমে দাঁড়িয়ে সে এই ছেলেটাকে বলেছিল, কেরিয়ারে দাঁড়িয়ে গেলে সে সব কিছু ছেড়ে দেবে, মুক্ত করে দেবে সাইবানকে। আদৌ কি পারবে ইরাম এই পর্যায়ে এসে? আর তোমার প্রফেশনাল হাজবেন্ড প্ল্যানের কি হবে? না চাইতেও মুখ ফসকে বলে ফেলল ইরাম। তাতে ভ্রুকুচকে ফেলল সাইবান। তীর্যক হাসল। পরক্ষণে স্ত্রীকে অত্যন্ত কাছে টেনে নিল, মিশিয়ে ফেলল নিচের শরীরের সঙ্গে। স্ট্রিট লাইটের মৃদু হলদেটে আলো যেন গলিত স্বর্ণের মতো তাদের রাঙিয়ে তুলল। হব আপনার প্রফেশনাল হাজব্যান্ড। বিনিময়ে না হয় প্রতিদিন 3 বেলা 3টি করে চুমুর বেতন দেবেন। সো লাভলি একটা পর্ব ছিল, অসম্ভব সুন্দর। আচ্ছা, এখন হচ্ছে আমার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আলাদিনের হচ্ছে 7 লাকি নাম্বার, রাইট? তো এখন কি সে একটা চেরাক তো পেয়ে গেছে অলরেডি, ইজান চেরাক। তো এখন কি ইরামের থেকে সেও কি আরও 6টা চেরাক যাবে? শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 35তম পর্ব। আজকের পর্বটা অনেক বেশি রোমান্টিক ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।